তারপরে এটা দেখেন এই সিবিসিতে আপনার এটা হচ্ছে জেনারেল ডিসক্রিপশন। জেনারেল ডিসক্রিপশনের ভিতরে যে অকুপেশন টাইটেল, সেক্টর, কোর্স টাইটেল, ডিউরেশন, এই যে কোয়ালিফিকেশন লেভেল, আপনি কোন লেভেলটা অর্জন করবেন এটা থাকবে। সাজেশনস ফর কোর্স ডেলিভারি বা ইনস্ট্রাকশন, ওকে। তারপরে রিসোর্স কি কি লাগবে, কোয়ালিফিকেশন অফ ইনস্ট্রাক্টর, ওই যে এই ট্রেনিংটা পরিচালনা করবে তার কোয়ালিফিকেশনটা, তার যোগ্যতাটা কি লাগবে। এটা হচ্ছে বডি ইনস্ট্রাকশন, দেখেন ইনফরমেশন, এখান থেকে মোটামুটি শুরু হয় মডিউল ইনস্ট্রাকশন। হ্যাঁ, দেখেন ইউনিট টাইটেল থাকবে, ইউনিট কোড থাকবে, মডিউল টাইটেল থাকবে। ইউনিট টাইটেলটাই কিন্তু এই যে মডিউল টাইটেল। তারপর মডিউল ডিসক্রিপ্টর থাকবে, নমিনাল ডিসক্রিপশন। আর এই যে দেখেন সার্টিফিকেট লেভেল, কোন সার্টিফিকেটটা অর্জন করবে। তারপরে এই যে দেখেন প্রি রিকুইজিট স্কিল কোয়ালিফিকেশন, ওখানে কিন্তু বলা ছিল যে কোনো প্রি রিকুইজিট স্কিল লাগবে কিনা, ওকে। তাহলে যে এসএসসি বা এই সমমানের যে পাশ করা থাকতে হবে। তারপরে যে লার্নিং আউটকামগুলো কি কি সেটা। এবার প্রত্যেকটা লার্নিং আউটকামের এগেইনস্টে আবার আপনার এটা বর্ণনা করা থাকবে। দেখেন প্রত্যেকটা লার্নিং আউটকামের আবার দেখেন ইন ডিটেলস থাকবে যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো কি হবে, পারফরমেন্স গাইড, দ্যাট মিনস ওইখানে জবটা কি হবে, জবগুলো কি কি করতে হবে সেটা। তারপরে কন্টেন্ট, কোন কোন বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিবে। তারপরে হচ্ছে কন্ডিশনটা কি লাগবে এই লার্নিং আউটকামটা অর্জন করতে গেলে। সেম প্রত্যেকটা লার্নিং আউটকাম ইন ডিটেলস আপনার আবার ভাগ করছে, ওকে। তারপরে লার্নিং আউটকামগুলো ভাগ করার পরে এবার ট্রেনিং ডেলিভারি মুড, দ্যাট মিনস ট্রেনিংটা যে আপনি দিবেন কোন কোন মেথোডোলজি ইউজ করে দিবেন। এই যে এই মেথোডোলজিগুলো ইউজ করবেন এক একবার এক এক সময়। ট্রেনার হিসেবে আপনি দেখা গেছে কোনো একটা লার্নিং আউটকাম ডেলিভারি দেওয়ার জন্য আপনার ডেমনস্ট্রেশন লাগতে পারে, আবার ব্রেইন স্ট্রমিংও লাগতে পারে, আবার কি বলে এটাকে প্রজেক্ট ওয়ার্ক বা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিসও করা লাগতে পারে। তো এই কোনটা অনুযায়ী আপনি চুজ করবেন সেটা থাকবে। আর এই যে ওভারঅল অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, কোন মেথডে হবে সেটা, এই যে এই বিষয়গুলো, এইটা হচ্ছে একটা ওভারঅল সিবিসিতে আপনার থাকে, ওকে। কিন্তু সিএসএ কি এত কিছু আছে আপনার স্যার ম্যাডামরা? সিএসএ এতগুলো নেই। না ম্যাডাম। তাহলে মানে সিএসটা হচ্ছে যে সিএসসি কি চাইছে সেই বিষয়বস্তুগুলো বলে, আর একটা ডিটেল ইনফরমেশন প্লাস আপনার হচ্ছে ইয়ে করবে গাইডলাইন। এটা হচ্ছে ট্রেনারের একটা গাইডলাইন হিসেবে কাজ করে, ওকে। আর এই সিবিসি থেকেই পরবর্তীতে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো ডেভেলপ করা হয়, দ্যাট মিনস সিবিএলএম, ওকে। এবার দেখেন এই যে লার্নিং ম্যাটেরিয়াল, তাহলে হোয়াই ইউজ লার্নিং ম্যাটেরিয়ালস গুলো আমরা কেন ইউজ করব, কারো কোনো ধারণা, কারো কোনো আইডিয়া? লার্নিং ম্যাটেরিয়ালস বলতে আপনি একটা ট্রেনিং ডেলিভারি দিবেন, ওই ট্রেনিং ডেলিভারি দিতে গেলে আপনি ধরেন ছোট কাগজ থেকে শুরু করে কালার পেপার, পেন, তারপরে ওই মাল্টিমিডিয়া প্রজেক্টর, তারপরে ওই যে ওই প্রজেক্ট ওইখানে যে আপনি ভিডিওটা অন করলেন কোনো একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিলেন, এই সব কিছু আপনার একটা ম্যাটেরিয়ালের ভিতরে চলে আসবে। তাহলে এই লার্নিং ম্যাটেরিয়ালগুলো আপনি কেন ইউজ করবেন, কারো কোনো আইডিয়া? কে একটু দাঁড়ান তো, একটু হোল্ড করেন তো। স্যার, মুকুল স্যার, স্যার ওই যে অ্যান্সার গুলো কিন্তু মানে এক কথায় বা বাংলায় একটা সামারি রেজাল্ট করা যায়? হ্যালো, না ঠিক আছে, ঠিক আছে, এটা শুনবো, কিন্তু একটু আমি তো এটা জিজ্ঞেস করেন যে যে কোনোটা রাখে সর্বশেষ একটা সামারি, একটা বাংলা, একটা অ্যান্সার ম্যামের মতো করে সে বললাম, তারপরে হচ্ছে আমাদের মতো করে সাজাই লিখলাম বা এভাবে
আর আরেকটা বিষয় যেটা ওই যে বলছিলাম আপনাকে, মনে আছে যে মানে সিভিএলএম এর যে বিষয়টা, মানে যে আমি ওই দিন যেটা দেখলাম যে দুই ধরনের সিভিএলএম, আমরা একটা দিয়ে পড়তেছি আর এক জায়গায় আমরা আর একটা সিভিএলএম দিয়ে, এটা একটু কনফিউশন লাগতেছে আর কি। হ্যাঁ, 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 যেহেতু ক্লোজ বুক, ঠিক আছে, তো একই কথা, কনসেপ্ট বুঝলে বা বিষয়বস্তু গুলো পড়লে একই কথা। এখন তো আর ওপেন বুক আছে, এই কথা। হ্যাঁ, আমি আমি ওইটাও দেখছি, ওই সিভিলিয়ানটা আসলে অনেক ব্রিফলি অনেক কিছু এডিশনাল আছে, যেহেতু আসলে এটার মধ্যে অনেক সিম্পলিফাই করে দেওয়া। কারণ দেখা যাক। আর মূল কথা এখন তো ক্লোজ বুক, এখন তো আর হচ্ছে ওই সিস্টেম নাই যে বই দেখে দেখে খুলে খুঁজে বাড়ি ফিরে লিখতে হবে। এখন যাই পড়ে নিজের মতো করে দেখতে হবে, বুঝতে হবে। এভিডেন্সে কি কোনো কাজ করছেন? আচ্ছা দেখেন, এবার আমাকে বলেন যে কারো কোনো ধারণা আছে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো কেন ইউজ করবেন? না, আমরাও শুনতে পাচ্ছি না। ম্যাডামের নেটের সমস্যা হয়তো, এই যে কল কেটে গেছে। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, ও, আমি মিউট করে আর কি কথা বলতেছিলাম। আসলে এবার রাজশাহীর নেটওয়ার্কটা খুবই খারাপ, জানি না কেন।
আপনারা আছেন? আচ্ছা, দুঃখিত আসলে একটু ইন্টারাপ্ট হওয়ার জন্য। এবার দেখেন, একটু মনোযোগ দেই। লার্নিং ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করব নরমালি শোনেন, আমাদের যে লার্নার তাদের মনোযোগ বৃদ্ধির জন্য, ওকে? মনোযোগটা বাড়ানোর জন্য বা বৃদ্ধি করার জন্য আমরা এই লার্নিং ম্যাটেরিয়াল গুলো ইউজ করতে পারি। সিম্পলিফাই ইনস্ট্রাকশনের জন্য, যেমন লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা ওই চার্ট, পোস্টার, ডায়াগ্রাম এগুলো ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করার ফলে কিন্তু একটা লার্নার অনেক ছোট বা বড় বিষয়গুলো খুব ছোট আকারে বুঝে ফেলতে পারে, মেইন পয়েন্ট ধরে। ওকে? তারপরে এইড রিটেনশন, মানে ধারণা করার জন্য, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে ধারণা করার জন্য। স্টিমুলেট অ্যাক্টিভ থিঙ্কিং। ব্রেইন স্ট্রিমিং করলাম, তো ব্রেইন স্ট্রিমিং এর মাধ্যমে দেখা গেছে তার যে চিন্তা শক্তি প্রতিনিয়ত, সেই চিন্তা শক্তিটা বৃদ্ধি পেল। তারপরে হচ্ছে আপনার অ্যাক্সেলারেট লার্নিং অ্যাজ মোর সেন্স আর ইনভলভ, লার্নিংটাকে আরো ব্রড আকারে বৃদ্ধি করার জন্য আপনার এই লার্নিং ম্যাটেরিয়াল গুলো ইউজ করব। ওকে? এখন আমরা দেখেন, আপনাদের যে আমি শিখাচ্ছি যেভাবে, ধরেন আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন। কি, বাচ্চাকে যদি আমি কোনো ইনস্ট্রাকশন দেই, সেই বাচ্চাটাকে যদি তাকে আমি যদি ধরেন কোনো গাইডলাইন দিলাম, আমি যদি আপনাদের বলি একটা অ্যাসাইনমেন্ট এর উপরে আপনারা এটা করে আসবেন, আপনারা কিন্তু এটা পারবেন। কারণ কি, আপনারা অ্যাডাল্ট লার্নার। কিন্তু একটা বাচ্চাকে যদি আমি বলি যে কালকে তুমি এটা করে আসবা উইদাউট এনি গাইডলাইন, সে কিন্তু সেটা করে আসতে পারবে না, কারণ তার লার্নিংটা এখনো অত দূর না। তো এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে আমাদের সিবিটিতে অ্যাডাল্ট লার্নিংটা একটু অন্যরকম, এটা হচ্ছে বাচ্চাদের মতো না। ওকে? অ্যাডাল্ট লার্নিংটা ডিফারেন্ট ফ্রম অফ চিলড্রেন, বাচ্চাদের থেকে অ্যাডাল্ট লার্নিংটা একটু আলাদা। তো এই অ্যাডাল্ট লার্নিং এর 6টা আছে। অ্যাডাল্ট লার্নিং এর 6টা প্রিন্সিপাল আছে। কয়টা প্রিন্সিপাল স্যার ম্যাডামরা? 6টা। 6টা। ওইটা ফার্স্ট অফ অল দেখেন, যেহেতু আপনারা অ্যাডাল্ট, দ্যাট মিনস আপনারা হচ্ছেন বুঝেন, আপনাদের ভালোটা বুঝেন। ওকে? তাহলে আপনারা কিন্তু জানতে চান, আপনারা কিন্তু প্রশ্ন করেন। ওকে? লার্নার্স নিড টু নো, ফার্স্ট প্রিন্সিপাল দেখেন, লার্নার্স নিড টু নো, লার্নারের জানা উচিত বা লার্নাররা কিন্তু জানতে চায় সে কোন বিষয়টা পড়ছে, কেন পড়ছে। আপনার কিন্তু আপনার নিজের ভালোটা বোঝার কিন্তু বিশ্বাস আছে। এরপরে দেখেন সেলফ কনসেপ্ট অফ দ্য লার্নার। এখন এই যে আমি আপনাদের একটা সেশন ডেলিভারি দিচ্ছি, মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলছি, এক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মতামতটাও প্রদান করতে পারেন। ওকে? তাহলে অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে এটা হয়, কিন্তু একটা চাইল্ড লার্নারের ক্ষেত্রে কি এরকম হয়? বাচ্চারা কি কখনো তাদের মতামতটা প্রদান করে? স্যার ম্যাডামরা? না ম্যাম। না ম্যাডাম। তারপর দেখুন প্রিয়র এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার। আমি আপনাকে যে পড়াটা পড়াচ্ছি, এই পড়াটা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতাও থাকতে পারে। যেমন এখানে রাসেল স্যার আছেন, যার কিন্তু এই সিবিএলএম গুলো বলেন বা এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আগেও একবার সে পড়েছে। আর যার কারণে আমি যখন তাকে জিজ্ঞেস করি বা অন্যদের জিজ্ঞেস করি, সে কিন্তু তার একটা নিজের ধারণা বা নিজের একটা মতামত সে কিন্তু বলে যে ম্যাডাম এটা কি এইভাবে হতে পারে কিনা। তাহলে আমার লার্নারের নিজস্ব কোনো মতামত থাকতে পারে বা আমার লার্নারের পূর্বের কোনো অভিজ্ঞতাও থাকতে পারে। এরপর কি বলছে, রেডিনেস টু লার্ন, আমার লার্নাররা অ্যাডাল্ট লার্নাররা সব সময় প্রস্তুত থাকে সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। বাচ্চাদের মধ্যে দেখবেন চিল্লায় চিল্লায় পড়ানো যায় না, কিন্তু আপনি কিন্তু তাদের মতো না। আপনি আপনার ভালোটা বুঝেন, আপনি জানেন যে এটা আবার পড়তে হবে, তখন কিন্তু আপনি নিজ দায়িত্বে ওই যে বিষয়টা পড়তে বসে যান। ওকে? দ্যাট মিনস আপনাকে যদি আমি তখন রাস্তাতেও একটা ট্রেনিং ডেলিভারি দেই, আপনার সাথে আমার দেখা হলো, আমি যদি ওই পরিবেশেও আপনাকে কোনো একটা বিষয়বস্তু বুঝাই, আপনি ওই পরিবেশেও কিন্তু সেটা বুঝে ফেলতে পারবেন। এটার অভিজ্ঞতা আপনার আছে। কি বলছে, ঠিক বলছি না স্যার? জি ম্যাডাম।
এরপর দেখেন কি বলে এটাকে, ওরিয়েন্টেশন টু লার্নিং। তার শিক্ষার ক্ষেত্রে, ওরিয়েন্টেশনের ক্ষেত্রে একটা ঝোঁক থাকে শিক্ষার ক্ষেত্রে। সে যে নতুন কিছু শিখবে, সেই শিক্ষাটার প্রতি একটা ঝোঁক থাকে বা আগ্রহ থাকে। ওকে, তারপর হচ্ছে মোটিভেশন টু লার্ন। সে সবসময় নিজে মোটিভেটেড হয়, নিজেকে মোটিভেটেড করে এবং অন্যের দ্বারাও মোটিভেটেড হয় শিক্ষা গ্রহণ করার জন্য। এই ছয়টা কি বলে, ছয়টা বিষয় হচ্ছে, হ্যাঁ, ৬টা বিষয়বস্তু হচ্ছে একটা অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে হয়। প্রিন্সিপাল বলতে পারেন, কোর প্রিন্সিপাল, বা একটা লার্নারের কি বলে এটাকে, মূল, মানে লার্নার কিরকম হবে সেটাও আপনি বলতে পারেন। যে আপনার লার্নাররা বা অ্যাডাল্ট লার্নারের প্রিন্সিপাল, কিন্তু এটা অ্যাডাল্ট লার্নারের এই ৬টা প্রিন্সিপাল। এবার দেখেন হোয়াট মেক্স গুড লার্নিং ম্যাটেরিয়াল। আপনি যে লার্নিং ম্যাটেরিয়াল বানাবেন, কোন বিষয়বস্তুগুলো বা কিভাবে কি করলে আপনার লার্নিং ম্যাটেরিয়াল গুলো ভালো হবে বা ভালো বোঝাবে, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। আপনি যে লার্নিং ম্যাটেরিয়াল গুলো ইউজ করবেন, সেটা যদি ইউজার ফ্রেন্ডলি হয়, তাহলেই আপনি বলতে পারবেন যে এটা একটা ভালো লার্নিং ম্যাটেরিয়াল। কিরকম, ধরেন আপনি এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করতেছেন যেটা সবাই ইউজই করতে পারে না। ওকে, হাই লেভেলের কোনো একটা, ধরেন কম্পিউটারই বললাম, কম্পিউটারই ধরেন আপনি পড়াচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু ওই কম্পিউটারটা সবাই হয়তো বা ইউজ করতে পারে না, এদিক থেকে ওদিকে চলে যায়, বা আপনি এটা ডাউনলোড করতে যাচ্ছেন, এদিক থেকে ওদিকে চলে যায়। কিন্তু আপনি যদি একটা সিবিএলএম দেন বা একটা নোট প্রদান করেন তাদেরকে পড়ানোর ক্ষেত্রে, তখন কিন্তু সেটা খুব ইউজার ফ্রেন্ডলি হবে, সেটা কিন্তু আপনাদের কষ্ট হবে না। এখন এরকম যে কোনো ম্যাটেরিয়ালই হতে পারে, সেই ম্যাটেরিয়ালটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হতে হবে, যেন সবাই আপনার ইউজ করতে পারে। ওই জিনিসটা ব্যবহার করার ক্যাপাসিটিটা বা ক্যাপাবিলিটিটা যেন সবার ভিতরে থাকে, এরকম একটা ম্যাটেরিয়াল আপনি চুজ করবেন লার্নিং এর ক্ষেত্রে। তারপর ভিজুয়াল ম্যাটেরিয়াল অলসো নিড টেস্টিং। আপনি যখন কিছু ভিজুয়াল ম্যাটেরিয়াল ইউজ করবেন, তখন এটা ইউজ করার আগে টেস্ট করে নেবেন। ধরুন আপনি একটা সেশনে চলে আসছেন, চলে আসার পর আপনি টেস্টিং ছাড়াই চলে আসলেন, তাহলে টেস্টিং না করে ম্যাটেরিয়ালসটা অন করলেন, ক্লাসে এসে দেখলেন এটা চলছে না, তাহলে আপনার ম্যাডাম সময়টাই নষ্ট। কথাটা হচ্ছে একটু, ম্যাডাম কথাটা একটু মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আসলে। এখনো শুনতে পাচ্ছেন না? আমি তো আজকে জানালার পাশেই বসে আছি। না ম্যাডাম, আসলে নেট সমস্যার জন্য মনে হচ্ছে না, মানে হয়তো মাইক্রোফোনের ডিসটেন্স বা পজিশনিং কারণে কথাটা একটু এইভাবে হ্যাঁ, আসতেছে, সাউন্ডটা একটু লো আসতেছে। মানে ঠিক আচ্ছা, ক্লিয়ার না, সেই এখন কথাগুলো ধরতে কষ্ট হচ্ছে। এখন কি শুনতে পাচ্ছেন মাইক্রোফোনের? ম্যাডাম এবার ঠিক আছে। জি জি ম্যাম। আচ্ছা, দাঁড়ান একটু। হ্যাঁ, তারপরে দেখেন দ্য প্রি টেস্টিং। আপনি যেই ম্যাটেরিয়াল গুলোই বানান না কেন, সেই ম্যাটেরিয়াল গুলোই আগে প্রি টেস্টিং করে নেবেন। এটা হতে পারে পাইলট টেস্টও। প্রি টেস্টিং বলতে, আপনি যে একটা নতুন ম্যাটেরিয়াল বানালেন, ধরেন একটা প্রথম ব্যাচে বা ২-৩ জনকে আগে ওই ম্যাটেরিয়ালটা দেখিয়ে নিতে পারেন যে এটা কিরকম হবে। ওকে, বা এটা যে তাৎপর্যতা বলে না, তাৎপর্যতা, ওই তাৎপর্যটা কিরকম হতে পারে, সেই বিষয়টা আপনি আগে টেস্ট করে নেবেন যে এইটা, এই ম্যাটেরিয়ালটা আমি আমার লার্নারদের লার্নিং এর ক্ষেত্রে ইউজ করতে চাচ্ছি, কিরকম হবে এইটা। আর লং টার্ম আউটকাম অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট টু ইভালুয়েট কমিউনিটি হেলথ লার্নিং ম্যাটেরিয়ালস। দ্যাট মিনস ম্যাম, আপনি কথা একদমই বুঝতেছি না। একদমই বুঝতেছেন না। আচ্ছা, এবার দেখেন, শুনতে পাচ্ছেন স্যার ম্যাডামরা? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি যে ম্যাটেরিয়ালটা বানাবেন সেটা যেন লং টার্ম ইউজ করতে পারেন এবং সেটার আউটকামটা যাতে লং টার্ম বা দীর্ঘ সময়ের জন্য হয়। এমন কোনো ম্যাটেরিয়াল আপনি বানাবেন না যেটা হচ্ছে আহ, বেশি দিন ইউজ করার ফলে বা হচ্ছে ওইটার
কি বলে এটাকে, ফল বা স্থায়িত্বটা বেশি দিন থাকবে না। ওকে, এমন একটা বিষয় বানাতে হবে যেটার ফল বা স্থায়িত্ব যাই হোক না কেন দীর্ঘ সময় ধরে আপনি উপভোগ করতে পারেন, এরকম একটা ম্যাটেরিয়াল আপনি বানাবেন। এবার দেখেন ভ্যালিডেটিং ট্রেনিং রিকোয়ারমেন্ট। Okay, the learner training requirement can be validated with the following person. ট্রেনিং এর যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো এই মানুষগুলো দ্বারা ভ্যালিডেটেড করা যাবে বা ভ্যালিডেশন করা যাবে। ভ্যালিডেশন মানে হচ্ছে বৈধতা। দ্যাট মিনস এই মানুষগুলো বলতে পারবে যে হ্যাঁ এই বিষয়গুলো তুমি চাইলে ইউজ করতে পারো, এই বিষয়গুলো তোমার ট্রেনিংটা কি ইফেক্টিভনেস করবে। তো এরা এই মানুষগুলো তা সাই দিবে। ওকে, আমি আবারও বলতেছি ভ্যালিডেটিং ট্রেনিং রিকোয়ারমেন্টস মানে আপনি ধরেন একটা সেশনের জন্য আপনি একটা নতুন টুলস বানাইলেন বা এক পথ ধরেন একটা সেট কোয়েশ্চেনই বানাইলেন। তো এই কোয়েশ্চেনগুলো আপনি বানাইছেন ধরেন তাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের জন্য, অর্থাৎ ট্রেনিং চলাকালীন তাদের বিষয়টা কি হইতে পারে, তাদের উন্নতিটা হচ্ছে কিনা এটা যাচাই করার জন্য। এখন এই কোয়েশ্চেনগুলো দিয়ে আপনি তাদের এটা যাচাই করতে পারবেন কিনা, হ্যাঁ ধরেন, তো এটা আপনি এখন দেখবেন। তাহলে এইটাকে আবার ভ্যালিডেশন করতে হয় যে আসলেই কি এটা গুরুত্বপূর্ণ হবে কিনা তাদের জন্য, কতটুকু ফল তারা ভোগ করতে পারবে এটা দিয়ে। তো ওই মানুষগুলো এসে এই বিষয়টাকে যাচাই বাছাই করবে, করে যদি বলে হ্যাঁ পারা যাবে আপনি পারবেন, তখন তারা ওইটা ইমপ্লিমেন্ট করে। আর যদি বলে যে না পারবেন না আর একটু চেঞ্জ আনেন এই বিষয়গুলো থেকে, তখন তারা ওইটাকে আবার ঠিক করে মডিফাই করে। তাহলে এই বিষয়গুলো কারা করতে পারবে, কোন মানুষগুলো একটা ট্রেনিং রিকোয়ারমেন্টস গুলো ভ্যালিডেট করতে পারবে, কোন মানুষগুলো একটা ট্রেনিং রিকোয়ারমেন্টস গুলোকে ভ্যালিডেট করতে পারবে, তারা হচ্ছে এক্সপার্ট ইন দ্য ট্রেনিস ট্রেড এরিয়া। আপনাদের সবার ভিতরে দেখবেন প্রতিটা ব্যাচেই বা প্রতিটা আপনার স্কুল কলেজে যেখানে থাকেন না কেন দেখবেন প্রতিটা ক্লাসেই একটা মানে এক্সপার্ট থাকে বা ওই বিষয়ে সে অনেক ভালো মেধাবী ছাত্র যার রোল এক। তো ওই এক্সপার্টকে দিয়েও কিন্তু আপনি এই রিকোয়ারমেন্টটা করাতে পারেন। তারপর হচ্ছে আপনার যে সুপারভাইজার বা আপনার যে কলিগ, ওকে, তাকে দিয়েও আপনি এটা করাতে পারেন, ভ্যালিডেট করাতে পারেন। ট্রেনিং প্রোভাইডার্স, যে এই ট্রেনিংটা প্রোভাইড করতেছে এমপ্লয়ার অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে যারা থাকবে তাদেরকে দিয়েও আপনি চাইলে এই ট্রেনিংয়ের রিকোয়ারমেন্টসগুলো ভ্যালিডেট করাতে পারবেন। তারপর হচ্ছে ট্রেনার্স, টিচার্স আর অ্যাসেসরও কিন্তু এখানে সংযুক্ত হতে পারে। পার্টিসিপেন্ট, ট্রেনি, লার্নার হু ইজ অ্যাডভান্স ইন স্কিল, ওকে, এই মানুষগুলো দিয়েও আপনি পারবেন। ইভেন দিন শেষে লাস্টে গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ দিয়েও আপনি পারবেন, যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা তাদের দিয়েও আপনি এই ট্রেনিংগুলো মানে ট্রেনিংয়ের রিকোয়ারমেন্টগুলো ভ্যালিডেট করাতে পারবেন। বুঝতে পারছেন? কিছু কি বুঝতেছেন? হ্যাঁ হোক বা হাত তুলে। জি জি বলেন স্যার। আহ এখন হচ্ছে কিছু কিছু বিষয়ের আমি মানে এটাকে কিভাবে সংজ্ঞা করা যায় আমি জানি না। কারণ সংজ্ঞার বিষয়টা কিন্তু যদি চান সেক্ষেত্রে আপনার এই যে এখানে প্রত্যেকটা বিষয় লেখাই থাকে, আপনি চাইলে গুগল ট্রান্সলেট করে নিতে পারেন। ওকে, কারণ সব বিষয়ের তো স্যার সংজ্ঞা হয় না। আমি হয়তো সিএসটা কি সেটা একটা সংজ্ঞা আকারে আপনাদের উদাহরণ ফার্স্টে হচ্ছে বুঝাইছি, দেন একটা সংজ্ঞা আকারে বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে সিবিসি, এটা হচ্ছে কম্পিটেন্সি।
কিন্তু সবকিছুর তো স্যার এরকম হয় না। আর রিসেন্টলি হচ্ছে আপনাদের এই কোশ্চেন গুলো আসতেছে যে সংজ্ঞা চায়, যে এটা বলতে কি বুঝো, ওইটা বলতে কি বুঝো, যার কারণে শুধু আপনি না, এই কথাগুলো হচ্ছে আমার আগের ব্যাচের স্টুডেন্টরাও বলছে, কিন্তু ওরা বুঝে না যে আমি যে বিষয়গুলো বলতেছি ওভারঅল সামারি, এই বিষয়টাকে ও শুনে ওর ভাষা মতো লিখতে পারে, এটাই হয়ে যাবে সংজ্ঞা। সংজ্ঞা যে সবসময় একটা স্পেসিফিক হইতে হয় তা কিন্তু না। এর আগে আপনি আমাকে 2টা নোটশিট পাঠাইছেন, আমি কি 2টা চেক করে দিয়েছি কি দেই নাই? আমি আপনাদের জন্য একটা ওপেন সোর্স করে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা পড়া সংক্রান্ত যে কোনো সময় আমাকে নক করতে পারেন। ওকে, আপনারা যদি বলেন যে ম্যাডাম আমি একটা জিনিস নোট করছি, আমার এই বিষয়বস্তুগুলো হয়েছে কিনা আপনি চেক করে দেন, তো আপনি সেটা দিয়েছেন, আমি চেক করে দিছি। তো আমি যদি সবই আপনাকে দেই, ধরেন আমি আজকে আপনাদের এই হোম টাস্ক দিলাম যে আমি যে টপিকগুলো পড়াইছি প্রত্যেকটা টপিককে আপনি আইডেন্টিফাই করবেন সংজ্ঞা আকারে, ডেফিনেশন আকারে, তখন এটা আমি হোম টাস্কই দিয়ে দিলাম আপনাদের, বুঝতে পারছেন? আমি তো দিলে দিতে পারি বা করে দিতে পারি। তো আমি চাই যে আপনারা নিজ থেকে করেন, করে আমাকে দেখান, আমাকে বলেন, আমাকে বিরক্ত করেন শেখার ক্ষেত্রে যে ম্যাডাম আমি এটা করেছি, আমাকে একটু এটা দেখিয়ে দেন। এই যে আপনি ছাড়া আর কোনো স্যার ম্যাডামকে আমি দেখলাম না যে আমাকে একটু নক দিয়ে বলতে যে ম্যাডাম এটা আমি করেছি, এটা আমার চেক করে দেন, বুঝতে পারছেন? আপনারা করবেন, আমি সেটা চেক করে দেব। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আচ্ছা, অ্যাডাপ্টিং এক্সিস্টিং রিসোর্স। অ্যাডাপ্টিং এক্সিস্টিং রিসোর্স বলতে বুঝাইছে আপনার মডার্ন টেকনোলজি ইউজ করা। আপনি যদি মডার্ন টেকনোলজিগুলো ইউজ করেন, অ্যানালগ বাদ দেন, ডিজিটালে আসেন, তাহলে আপনার কিন্তু অনেক দিক থেকে সময় সচেতন হচ্ছে, সময় কম লাগছে, সেই জিনিসটা আপনি অল্পতেই পেয়ে যাচ্ছেন। বিষয়টা এরকম না? নতুন নতুন মডার্ন টেকনোলজিগুলা, যেমন আমরা হাত দিয়ে যখন বটি দিয়ে পেঁয়াজ কাটি, তো ওই বটি দিয়ে পেঁয়াজ কাটার পরে আবার কাটা ছোলা, আমাদের চোখ দিয়ে পানিও বের হয়ে যায়, কিন্তু এখন পেঁয়াজ ছুলারও মেশিন চলে আসছে, ইভেন পেঁয়াজ কুচি করারও একটা মেশিন চলে আসছে, বুঝতে পারছেন? তো আমাদের শিক্ষা ক্ষেত্রে অ্যাডাপ্টিং এক্সিস্টিং রিসোর্সটাও ঠিক এরকম। সেটা কি দেখেন, adapting existing materials usually requires less time and fewer resource than developing new materials. তাহলে আপনার সময় কম লাগবে আর আপনি অনেক রিসোর্স পাবেন নতুন ম্যাটেরিয়াল ডেভেলপ করার ক্ষেত্রে। তাহলে অ্যাডাপ্টিং এক্সিস্টিং রিসোর্সের ক্ষেত্রে আপনার সময়টা কি কম লাগে, আর অল্প সময়ে আপনি, আপনার হচ্ছে রিসোর্স গুলোও কম লাগে, আর অল্প সময়ে আপনি অনেক কিছু ডেভেলপ করতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম। এখানে দেখেন, below are some tips and resources to consider for evaluating and adapting materials. যেমন এখানে কিছু টিপস আর রিসোর্সেস আছে কনসিডার করবে, সেটা হচ্ছে অ্যাডাপ্টিভ ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। বিষয়টা কি, অ্যাসেস নিড এন্ড রিসোর্সেস। অ্যাসেস মানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কোনটা প্রয়োজন সেটা আপনি অ্যাসেস করবেন, এবং সেই প্রয়োজন অনুযায়ী সেই রিসোর্স গুলো আপনি ডেভেলপ করবেন। ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে আপনার কোন জায়গায় কোন রিসোর্স গুলো প্রয়োজন, কোনটা আপনার ডেভেলপ করতে হবে, এটা আপনি খুঁজবেন। খোঁজার পরে সেই জায়গায় সেই প্রয়োজন অনুযায়ী আপনি
ওই জিনিসগুলো ডেভেলপ করবেন। তারপরে দেখেন ইভালুয়েট দ্য ম্যাটেরিয়ালস। আপনি যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছেন আপনার ট্রেনিং এর ক্ষেত্রে, ওই ম্যাটেরিয়ালগুলো ইভালুয়েট করবেন, দ্যাট মিনস মূল্যায়ন করবেন যে আপনার ট্রেনিং এর সাথে এই ম্যাটেরিয়ালস গুলো যাচ্ছে কিনা, এটার ইফেক্টিভটা কতটুকু হচ্ছে, এই বিষয়গুলো আপনি ইভালুয়েট করবেন। ফাইন্ড আউট হোয়ার ইউ নিড পারমিশন টু ইউজ অর অ্যাডাপ্ট এক্সিস্টিং ম্যাটেরিয়ালস। কোন কোন বিষয়ের বা কোন কোন জায়গায় আপনার পারমিশন লাগতেছে, বুঝতে পারছেন? মানে অ্যাক্সেস করার ক্ষেত্রে ধরেন আপনি কোন কোন জায়গায় পারমিশন বলতে বাধাপ্রাপ্ত হচ্ছেন জিনিসটা ব্যবহার করতে, সেই বিষয়গুলো আপনার ফাইন্ড আউট করতে হবে। তারপরে হচ্ছে পাইলট টেস্ট করতে হবে। পাইলট টেস্ট বলতে বুঝাইছে, ধরেন আপনি বাজারে একটা প্রোডাক্ট নামাতে চাচ্ছেন, ওকে, বাজারে একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি পাইলট টেস্ট করে দেখবেন যে ওই বাজারে ওই প্রোডাক্টের চাহিদাটা কেমন হবে। ওকে, ধরেন বাজারে একটা কেক, আপনি একটা কেক বানাইছেন। আমি আরেকটু উদাহরণ দিই, যে আপনি একটা কেক বানিয়েছেন, সেই কেকটা আপনি বাজারে সাপ্লাই করতে চাচ্ছেন। এখন আপনি যদি প্রথমে অল্প সরে বানিয়ে এটা সাপ্লাই দেন বাজারে এবং যদি দেখেন যে এটা আসলে মার্কেট ডিমান্ডটা কিরকম, ওকে, এরপরে ধরেন আপনি দেখলেন মার্কেট ডিমান্ড আছে, হ্যাঁ, বা ডিমান্ড নাই, বা এটা আরেকটু মডিফাই করতে হবে, তাহলে দেখা গেছে এটা অনেক চলবে। তো এই যে মার্কেটে ছাড়ার আগে অল্প পরিসরে যে আপনি দেখলেন, মানে ট্রাই করলেন, এটাই হচ্ছে আপনার পাইলট টেস্ট। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? জি। অর্থাৎ বাজারে কোনো প্রোডাক্ট আপনি সাপ্লাই দেওয়ার আগে তার তাৎপর্য বা গুরুত্বপূর্ণতা বা ওইটার যে চাহিদাটা, সেই চাহিদাটা আপনি আগে মেজার করে নেবেন বা জানতে পারবেন যে কিরকম সেটা বাজারে পরবর্তীতে যখন আপনি লঞ্চ করবেন অনেক বড় পরিসরে, সেটা কি চলবে কি চলবে না সেটা যাচাই করে নেবেন আগে পাইলট টেস্টের মাধ্যমে। অর্থাৎ অল্প পরিসরে আগে সেটা সাপ্লাই দিয়ে তার বড় পরিসরে চলবে কিনা সেটা আপনি যাচাই করে নেবেন। এটাকেই বলা হয়েছে পাইলট টেস্ট। এখন পাইলট টেস্ট করলেন, পাইলট টেস্ট করার পরে আপনি দেখতে পারলেন যে এইটার ভিতরে আপনার কিছু পরিবর্তন আনতে হবে। ওকে, যে প্রোডাক্টটা আপনি বাজারে ছাড়ছেন সেটা কাস্টমারের কাছে গেছে, কাস্টমারটা হচ্ছে এইখানে একটা রিভিউ বা ফিডব্যাক নিলে তাদের কাছ থেকে কিরকম, তো সেক্ষেত্রে তারা তখন একটা ফিডব্যাক দিল বা রিভিউ দিল যে এইটার টেস্টটা যদি আরেকটু বৃদ্ধি করা যাইতো বা এটার যে ফ্লেভারটা সেটা যদি আরেকটু স্ট্রং হইতো তাহলে এটা আরো ভালো লাগতো। তো আপনি যে পাইলট টেস্টটা করবেন ওইটার এগেইনস্টে আপনি এই চেঞ্জ আনবেন। তারপরে হচ্ছে সাউন্ডটা আবার ফাইনালাইজ স্লো আসতেছে। তারপরে হচ্ছে দেখেন ফাইনালাইজ অ্যান্ড ইমপ্লিমেন্ট। আপনি চেঞ্জ আনার পরে চেঞ্জ আনার পরে দেন আপনি ফাইনাল করে ফেললেন যে হ্যাঁ এবার ঠিক আছে প্রোডাক্ট, এরপরে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করে দিলেন। ওকে, তারপরে ইভালুয়েট ইউর অ্যাডাপ্ট ম্যাটেরিয়াল। আপনার যে বর্তমানে ম্যাটেরিয়াল গুলো থাকবে সেটাকে আবার আপনি ইভালুয়েট করবেন। এই হচ্ছে আপনার ওভারঅল অ্যাডাপ্টিং এক্সিস্টিং রিসোর্সের বিষয়বস্তুগুলা। এবার দেখেন দ্য রেঞ্জ অফ লার্নিং অপারেশনাল। ওকে, লার্নিং রিসোর্সের রেঞ্জ গুলো দেখবেন আপনি, সেটা হচ্ছে লার্নিং রিসোর্সের ভিতরে কি কি ইনক্লুড থাকে। ওকে, এখান থেকে দেখা গেছে তিনটা আপনার লার্নিং রিসোর্স দিল, একটা দিল না, অন্যটা দিল, বা এখান থেকে দেখা গেছে একটা দিল তিনটা দিল না, এরকমও আপনার অপশন আসতে পারে এমসিকিউতে। তো সেটা লার্নিং রিসোর্সের রেঞ্জ গুলো কি কি দেখেন, ওভারহেড প্রজেক্টর বা ট্রান্সপারেন্সিস, ইন্টারনেট বা ওয়েব বেসড রিসোর্স, মাল্টিমিডিয়া বা ডাটা প্রজেক্টর, স্লাইডস, ভিডিও, সিডি, ডিভিডি, তারপরে হচ্ছে আপনার চার্ট অ্যান্ড পোস্টার, নোটিশ বোর্ড, হ্যান্ড নোটস, হ্যান্ড নোটসকে আপনার হ্যান্ড নোটস বলা হয়।
তারপরে হচ্ছে কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট রিসোর্স বা গাইডলাইন গুলা হচ্ছে, বা রেফারেন্স বুক থাকতে পারে, ওয়ার্ক বুক বা ম্যানুয়াল, এই বিষয়গুলো হচ্ছে আপনার The লার্নিং range of learning resources. রিসোর্স। হ্যাঁ, লার্নিং রিসোর্সের যদি কোনো কোশ্চেন আসে তো সেক্ষেত্রে আমাদের কয়টা পয়েন্ট লিখতে হবে? এবার দেখ, বুঝি নাই স্যার। যদি ম্যাডাম যে কিছু লার্নিং রিসোর্সের যদি কোনো কোশ্চেন আসে রিটার্নে, যে কয়টা লার্নিং রিসোর্সের নাম লিখতে বলে, সেক্ষেত্রে আমাদের মিনিমাম কয়টা পয়েন্ট লিখতে হবে? 3, 4টা 5টা যতটা আপনার মনে পড়ে, সর্বনিম্ন 3টা দিবেন। আর সর্বোচ্চ এবার আপনার জায়গা যতটুকু থাকে, আপনার আর মনে যতটুকু থাকে। ঠিক ম্যাডাম, আমরা সর্বনিম্ন ফলো করবো। জি, এবার দেখেন, এটা হচ্ছে কনজিউমেবল রিসোর্স। কনজিউমেবল কথাটার মানে হচ্ছে আপনার ক্ষয়প্রাপ্ত। হ্যাঁ, যে বিষয়গুলো হচ্ছে আপনার একটা পুনরায় ব্যবহার করা যায় না, যে বিষয়গুলো আপনার পুনরায় ব্যবহার করা যায় না। একটা ট্রেনিং সেশনে বলেন, হ্যাঁ, ট্রেনিং সেশনে যে বিষয়গুলো শেষ হয়ে যায়, এরকম কোনো রিসোর্স আছে, সেই রিসোর্সগুলো বলা হয়েছে কনজিউমেবল রিসোর্স। সেটা কি? যেমন আপনার পেন, কলমের কালি যদি একবার শেষ হয়ে যায়, হ্যাঁ, ওই কলমে যদি কালি ঢোকানোর সিস্টেম না থাকে, তাহলে ওই কলমটা কি আর মানে পুনরায় ইউজ করা যাবে? স্যার ম্যাডামরা, না ম্যাডাম। একটা না ম্যাম। একটা পেপারে আপনি লিখে ফেলছেন বা একটা পেপারে আপনি প্রিন্ট করে ফেলছেন, তাহলে এটা কি সম্ভব যে ওই প্রিন্টের কালিগুলো উঠায় আবার ওই কাগজে সাদা করে লেখা? না ম্যাম, সম্ভব না এটা। তাইলে এই যে বলছে কনজিউমেবল রিসোর্স, দ্যাট মিন্স যে রিসোর্স গুলো আপনার পুনরায় ব্যবহার করা যায় না, এগুলাকে কনজিউমেবল বা ক্ষয়প্রাপ্ত রিসোর্স বলছে। ওকে, যেমন আপনার জি ম্যাম। overhead transparencies, CD, DBT, paper for the printer, butcher paper বা flip chart, ওই যে ছোট ছোট এক ধরনের এখন কালারফুল পেপার বের হয়েছে না, ওই নোট করে রাখার ক্ষেত্রে বা ওয়ালে ঝুলায় রাখার ক্ষেত্রে ছোট ছোট সাইজের, ওইগুলাকে বলা হয়েছে বুচার পেপার বা ফ্লিপ চার্ট। এবারে হোয়াইট বোর্ডের যে মার্কারের কালি শেষ হয়ে গেলে আপনার এটা ইউজ করা সম্ভব। তারপরে দেখেন যে চক ব্ল্যাকবোর্ডের যে চকগুলো শেষ হয়ে যায়, তাহলে ওই চকের গুঁড়া উঠে রেখে আপনি আবার ওইটাকে মানে ইউজ করবেন, এরকম সামর্থ্য আছে আপনার? কিন্তু ম্যাডাম সিডি ডিভিডি কি রিইউজ করা যায় না? মানে একবারের বেশি তো ব্যবহার করা যায়। এইটা আপনি ধরেন নষ্ট করে ফেলছেন, কি করবেন, কিভাবে করবেন? ম্যাম, ওভারহেড ট্রান্সপারেন্সিস এইটার বুঝলাম না। আচ্ছা, আমি বলতেছি, এটা নতুন একটা লিংক দিয়ে, আপনাদের লিংকটা শেষ হয়ে গেছে, নতুন লিংক দিয়ে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আপনারা তাড়াতাড়ি জয়েন করেন নতুন লিংকে।